হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তো আজকে থেকে আমি একটা নতুন সিরিজ শুরু করছি, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট স্পেশাল। যে কোনো পরীক্ষার জন্য যেখানে এনভায়রনমেন্ট থেকে কোশ্চেন আসে সেই সমস্ত পরীক্ষার জন্য এই এমসিকিউ সিরিজটা কিন্তু তোমাদের কাজে লেগে যাবে। ঠিক আছে, এটা টেট হতে পারে, অন্য কোনো এক্সাম হতে পারে, WBCS হতে পারে। কোশ্চেনের স্ট্যান্ডার্ড যেগুলো আছে অলরেডি সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো যেগুলো অলরেডি এসেছে, তো আমি সেইগুলোই কিন্তু তোমাদেরকে কী করছি, ইন ডিটেলসে তোমাদেরকে আমি সলভ করাবো। ঠিক আছে, তো আজকের এখানে আমি পলিউশনের উপরে আমি কিছু কোশ্চেন রেখেছি। তো নাম্বার অফ কোশ্চেন যেহেতু বেশি আছে, তো এই কারণে এটা যত মানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা করব। প্রথমে আমি বলে নিই, কী বললাম, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করব। আজকের চ্যাপ্টার হচ্ছে কি তোমার হচ্ছে পলিউশন, ঠিক আছে, দূষণের উপর। তো এখানে নাম্বার অফ কোশ্চেন যেহেতু বেশি আছে, এটা হয়তো 2-3টে ভিডিওতে আসবে। ঠিক আছে, তো প্রত্যেকটা চ্যাপ্টারে আমি চেষ্টা করব মোটামুটি 15টা-20টা করে কোশ্চেন রাখতে, যেগুলো খুব ভালোভাবে আমরা ডেসক্রাইব করব, যেন একটা কোশ্চেন সলভ করলে রিলেটেড আরও বেশ একাধিক কোশ্চেন যেন আমার সলভ হয়ে যায়। ঠিক আছে, তোমরা এই পুরো সিরিজটা যেটা আমি এনভায়রনমেন্টে তোমাদের শুরু করছি, তোমরা পুরোটা দেখতে থাকো। এবং অন্যান্য ভিডিও যেগুলো আমি করছি, আমি ইকোনমির উপর ভিডিও করছি, সন্দীপ স্যার তোমাদের জিওগ্রাফি ম্যাথের উপর ভিডিও করছে, অন্যান্য যে কটা ভিডিও যেগুলো আছে, বাংলা ম্যাডাম তোমাদের সঙ্গে ভিডিও করছে। ঠিক আছে, সেগুলো তোমরা দেখো। এছাড়া সামনের এক্সামকে সামনে রেখে যদি কোনো ক্লাসে তোমার ম্যারাথনের যদি প্রয়োজন থাকে, ঠিক আছে, জিকে, সেগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, প্যারালালি আমাদের অনলাইন এবং অফলাইনে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, তোমরা কেউ জয়েন করতে চাইলে সেখানে জয়েন করতে পারো। ঠিক আছে, তো চলো আজকের যে সেরা যে 15খানা কোশ্চেন আছে সেগুলো আমরা দেখে নিই। আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি যে আমার মোটো এটা নয় যে চট জলদি করে তোমাদের এমসিকিউগুলো শুধুমাত্র সলভ করে যাওয়া। ঠিক আছে, আমার মোটো এটা থাকবে যে 15টা কোশ্চেন হয়তো আমি করব, কিন্তু 15টা কোশ্চেনের পেছনে হয়তো আমার 40টা 50টা, ঠিক আছে, 100টা যাতে কোশ্চেন আমার সলভ হয়ে যায়। ঠিক আছে, সেই দিকে তাকিয়ে আমরা করব। ওকে, চলো। এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া কোশ্চেন, চ্যাপ্টার ধরে ধরে সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের পরিবেশবিদ্যা যত কোশ্চেন এসছে আমি তোমাদের সলভ করে দেবো। ঠিক আছে, চলো শুরু করি। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট প্রাইমারি এয়ার পলিউটেন্ট। ঠিক আছে, কোনটা একটা প্রাথমিক এয়ার পলিউটেন্ট নয়। আচ্ছা, তো প্রথমে আনসার আমরা পরে করব। ঠিক আছে, আনসারের দিকে আমরা পরে আসছি। বলে দিই যে হোয়াট ইজ প্রাইমারি পলিউটেন্ট, হোয়াট ইজ সেকেন্ডারি পলিউটেন্ট। ওকে, প্রাইমারি পলিউটেন্ট বলতে বোঝায় যেগুলো সরাসরি উৎস থেকেই যেগুলো পরিবেশকে দূষিত হতে শুরু করে, বোঝা গেল, সেইগুলোকে বলবো কি আমরা প্রাইমারি পলিউটেন্ট বা হচ্ছে প্রাথমিক দূষক। ঠিক, সেকেন্ডারি পলিউটেন্ট কাকে বলে না, যেইগুলো নিজে থেকে মানে উৎস থেকে দূষণ করে না, কিন্তু কারুর সাথে মিলে গিয়ে ও কি করে, দূষণ করে, তখন তাকে আমরা কি বলবো না, সেকেন্ডারি পলিউটেন্ট বলবো। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি যে ধরো প্রাইমারি পলিউটেন্ট কার্বন মনোক্সাইড, ঠিক আছে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার যেগুলোকে আমরা SPM বলে ডাকি। ঠিক আছে, যেগুলোকে আমরা SPM বলে ডাকি। ওকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাইড্রোকার্বন, ওকে, সালফার ডাইঅক্সাইড, এগুলো কি না, এইগুলো হচ্ছে আমার আসবে প্রাইমারি পলিউটেন্টের আন্ডারে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডও হবে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডও হবে। তো এইগুলো হচ্ছে কি আমার প্রাইমারি পলিউটেন্ট। ঠিক, তাহলে কি বললাম, যেগুলো উৎস থেকে সরাসরি পরিবেশকে দূষিত করে সেগুলোকে বলবো কি আমরা প্রাইমারি পলিউটেন্ট। সেকেন্ডারি পলিউটেন্ট কাকে বলে না, যেইগুলো উৎস থেকে সরাসরি করে না, যেমন ওজন, ওজন সরাসরি কিন্তু দূষণ করে না। ঠিক আছে, কিন্তু ও যদি কারোর সঙ্গে মিশে যায় তাহলে কিন্তু ও কিন্তু কি করে না, দূষণ করতে শুরু করে, তো তাদেরকে আমরা সেকেন্ডারি পলিউটেন্ট বলবো, যেমন ওজোন। ঠিক আছে, ফটোকেমিক্যাল স্মোক মাথায় রাখবে, অ্যারোসল, মিস্ট। ঠিক আছে, তো পারঅক্সি প্যান যেটাকে আমরা বলি, ঠিক আছে, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, প্যান, এগুলো কি আমার সেকেন্ডারি পলিউটেন্ট আন্ডারে আসবে বা হচ্ছে গৌণ দূষক। ঠিক আছে, আচ্ছা এবারে আসো, তাই এখানে আমরা অপশান কি কি বলছি, কার্বন ডাইঅক্সাইড, তাহলে কি আমরা এক্ষুনি শিখলাম এটা একটা প্রাইমারি পলিউটেন্ট, আনসারে আমার হবে না, ইজ নট বলেছে, পড়বে ভালো করে। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড, দেখো সালফার ডাইঅক্সাইড কি একটা প্রাইমারি পলিউটেন্ট, তাহলে এটা একটা প্রাইমারি পলিউটেন্ট, আনসারে আসবে না। ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, দেখো এখনও লেখা আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা একটা কি প্রাইমারি পলিউটেন্ট, তাহলে আনসার কি হবে ওজোন। ওজোন কিন্তু একটা কি না সেকেন্ডারি পলিউটেন্ট। ঠিক আছে, ওজোন একটা কি সেকেন্ডারি পলিউটেন্ট। মাথায় রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় অলরেডি এসেছে, আবারও সামনে পরীক্ষায় আসবে, কি দেবে তো বলা মুশকিল, তবে এইগুলো যেগুলো তোমাদেরকে বললাম প্রাইমারি সেকেন্ডারি কনসেপ্টগুলো মাথায় রেখো, পরীক্ষায় কিন্তু কোশ্চেন কিন্তু তোমার কমন তুমি পাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ গ্রিন হাউস গ্যাস। তো বলছে গ্রিন হাউস গ্যাস কোনটা। আচ্ছা, কোনটা নয়,
ঠিক আছে বাবা, নয় কোনটা? একটা প্রথমে এক কথা বলে রাখি, গ্রিন হাউস গ্যাস মানেই যে সেটা ক্ষতিকারক হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? এটা আমাদের মাথায় একটা চলতে থাকে। দেখো, গ্রিন হাউস গ্যাসগুলো যদি না থাকতো না, আমরা বেঁচে থাকতে পারতাম না। কারণ সারা পৃথিবীতে একটা নর্মাল একটা টেম্পারেচার মেনটেন করতে গেলে এই গ্রিন হাউস গ্যাসগুলো কিন্তু প্রয়োজন রয়েছে। এবারে কি হয় না, এই গ্রিন হাউস গ্যাসগুলো যদি বেশি হয়ে যায়, কোনো কিছু বেশি তো ভালো না, যদি বেশি হয়ে যায় তখন কি হয় না, গ্লোবাল ওয়ার্মিং করে, যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট বলি। কিন্তু গ্রিন হাউস গ্যাস মানেই খারাপ, এই কনসেপ্টটা কিন্তু ঠিক না, ঠিক আছে? তো চলো তাহলে বলছো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ গ্রিন হাউস গ্যাস। তাহলে গ্রিন হাউস গ্যাস কাকে বলে? গ্রিন হাউসের কনসেপ্ট তোমরা যারা জানো, যে যেখানে প্রচণ্ড ঠান্ডা হয়, ঠিক আছে, সেখানে চাষবাস করার জন্য একটা আচ্ছাদন দেওয়া হয়, ঠিক কি না? যেখানে সূর্যরশ্মি স্বল্প দৈর্ঘ্যে এসে এবং যখন ফিরে যায় তখন কি হয়, লং ওয়েভ হয়ে যায়, তখন কি হয় আর ফিরতে পারে না, ফলে ওই পার্টিকুলার জায়গায় টেম্পারেচার কি হয়, বাড়তে থাকে, ঠিক আছে? এইভাবে চাষবাস করা হয়। তো বেসিক্যালি গ্রিন হাউস গ্যাসগুলো কী করে না, পৃথিবীতে টেম্পারেচার ধরে রাখতে সাহায্য করে, বেশি হলে টেম্পারেচার বাড়িয়ে দেয়, ঠিক আছে? তো বলছে কোনটা একটা গ্রিন হাউস গ্যাস নয়। এবারে আসো, গ্রিন হাউস গ্যাসেরগুলোর প্রধান যেটা আছে সেটা কি, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? 56% আছে কার্বন ডাইঅক্সাইড। আমরা এই আনসারের দিকে পরে আসছি। তাহলে যদি তোমাকে বলে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেজর গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে, সেটা কি, কার্বন ডাইঅক্সাইড। কত? মোটামুটি 56% কার্বন ডাইঅক্সাইড আছে। তারপরে কি আছে? তারপর দেখবো মিথেন। মিথেন 76, মোটামুটি 16.3, 17% মতো দেয়। তারপরে হচ্ছে ওজোন, ঠিক আছে? তারপরে ধরো হচ্ছে এসপিএম যেগুলো আছে, নাইট্রাস অক্সাইড, এগুলো কি, এগুলো তোমার হচ্ছে আসবে তোমার গ্রিন হাউস গ্যাসের আন্ডারে, ঠিক আছে? দেখো মিথেন, মিথেন একটা গ্রিন হাউস গ্যাস, আমরা দেখলাম 10%, সরি 17% মতো আছে। কার্বন মনোক্সাইড আছে, আমরা পড়লাম, সরি কার্বন মনোক্সাইড তো আমরা পড়িনি না, তাহলে কার্বন মনোক্সাইড কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস নয়। নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড এটা একটা গ্রিন হাউস গ্যাস, নিয়ার অ্যাবাউট 6% মতো দায়ী, ঠিক আছে? ক্লোরোফ্লুরোকার্বন আমি অলরেডি বললাম মোটামুটি 11-12% মতো দায়ী। তাহলে এগুলো সবকটা কি আমার হচ্ছে গ্রিন হাউস গ্যাস, কিন্তু কোনটা হবে না, কার্বন মনোক্সাইড কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস নয়, মাথায় রেখো। আর পরীক্ষায় যদি দেয় যে কোনটা একটা মেজর গ্রিন হাউস গ্যাস সব থেকে বেশি, সেটা হচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? মাথায় রেখো, মাথায় রেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখি। হুইচ পলিউটেন্ট ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর কজিং অ্যাসিড রেন, ঠিক আছে? অ্যাসিড বৃষ্টি তোমরা জানো, স্টোন ক্যান্সার যে হয়, বেসিক্যালি যেই সমস্ত জায়গায় খুব পলিউশন হয়, ঠিক আছে? কীরকম টাইপের পলিউশন, কীরকম টাইপের পলিউশন না, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার এবং নাইট্রোজেনের যে অক্সাইডগুলো আছে সেই রিলেটেড যদি পলিউশন হয়, ঠিক আছে, সেটা কি হয় না, এই যে ক্লাউডের সঙ্গে মিশে যায় যখন বৃষ্টি হয়, হ্যাঁ, তখন এই যে অ্যাসিড এর সঙ্গে জলের সঙ্গে মিশে গিয়ে কী হবে, হ্যাঁ, তোমার হচ্ছে সালফার আছে, জলের সঙ্গে মিশে গেল, সালফার ডাইঅক্সাইড হয়ে গেল। তো এই অ্যাসিড আকারে তখন কী করে পড়তে থাকে, যে সমস্ত জায়গায় স্টোনের যে সৌধগুলো যেগুলো আছে সেগুলোকে ক্ষয় করে কালো 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 ছোপ ফেলে, সেগুলোকে আমরা কি বলি না, হচ্ছে স্টোন ক্যান্সার বলি, ঠিক আছে? কি বলি আমরা, স্টোন ক্যান্সার বলি। তাহলে পরীক্ষায় জানতে চেয়েছে যে প্রাইমারিলি কোনটা রেসপন্সিবল কজিং অ্যাসিড রেন, তো তাহলে কি কি হবে, সালফার ডাইঅক্সাইড হবে, কার্বন মনোক্সাইড কি হবে, হবে না, আর কি বলছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাহলে এটাও হবে, ঠিক আছে? তাহলে এ আর সি দুটোই হবে, এ আর সি দুটোই হবে। যদি তোমাকে এটা জানতে চাইতো যে এই দুটোর মধ্যে আবার কোনটা সব থেকে বেশি ডেঞ্জারাস, ঠিক আছে, যদি বলতো কি এই দুটোর মধ্যে যদি কোনটা বেশি ডেঞ্জারাস, তাহলে কিন্তু সব থেকে বেশি ডেঞ্জারাস কিন্তু এই তোমার সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে? এই সালফার আছে আমি তোমাদেরকে করাবো, সালফার ডাইঅক্সাইড না, নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে, ঠিক আছে? যদি বলতো দুটোর মধ্যে কোনটা বেশি ডেঞ্জারাস, সেটা হচ্ছে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে? আমি আসছি। আচ্ছা, যদি বলে অ্যাসিড রেন কীরকম টাইপের পলিউশন, না অ্যাসিড রেন কিন্তু একটা সেকেন্ডারি পলিউশন বা সেকেন্ডারি পলিউটেন্ট বলা ভালো, ঠিক আছে? প্রাইমারি সেকেন্ডারি যে আমরা পড়েছিলাম আগের স্লাইডে, আগেরটাতে এ দেখো প্রাইমারি এবং সেকেন্ডারি বলেছিলাম, তাহলে অ্যাসিড রেন কিন্তু এর আন্ডারে আসবে, ঠিক আছে? অ্যাসিড রেন যেগুলো বলছি তোমরা একটুখানি নোট নিতে থেকো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে, তখন কিন্তু তোমাদের হেল্প হবে, ঠিক আছে? রেসপন্সিবল ফর স্টোন ক্যান্সার, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। দ্য গ্রেট স্মোক অফ লন্ডন, দ্য গ্রেট স্মোক অফ লন্ডন এমনি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় এমনি জিজ্ঞাসা করে যে লন্ডনে গ্রেট স্মোক কবে হয়েছিল, এখানে প্রশ্নেই দেওয়া আছে 1952 সালে হয়েছিল, ঠিক আছে? তো পরীক্ষায় মানে এখানে জানতে চেয়েছে দ্য গ্রেট স্মোক অফ লন্ডন ইন 1952 ওয়াজ প্রাইমারিলি কজড বাই দ্য এমিশন অফ, তো বেসিক্যালি কোনটার এমিশনগত কারণে লন্ডনের গ্রেট স্মোকটা হয়েছিল। তাহলে প্রথমত একটা আমরা প্রশ্ন থেকে একটা আনসার পেয়ে গেলাম যে লন্ডনে গ্রেট স্মোক হয়েছিল 1952 সালে 1952-তে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো প্রাইমারিলি যেটা হয়েছিল সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডগত কারণে হয়েছিল, SO2,
ঠিক আছে, ওখানে নিয়ারেস্ট যে কোল বার্নিং হয়েছিল প্রচুর পরিমাণে, তো সেই ধোঁয়া বাতাসের সঙ্গে মিশেছে, ফলে কি হয়েছে তোমার হচ্ছে এই গ্রেট স্মোক অফ লন্ডন হয়েছিল কবে 1952-তে। তাহলে আনসার কী হবে, তাহলে কোনটা এর জন্য দায়ী, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের জন্য দায়ী। ঠিক আছে, যদি কোনো জায়গায় এই সালফার ডাইঅক্সাইডে যদি পলিউশন খুব বেশি হয়, আমরা কি করে বুঝবো বলো তো? দেখবো সেখানে লাইকেন আছে কি না। ঠিক আছে, লাইকেন তোমরা জানো, লাইকেন যদি না থাকে কোনো গাছে বা লাইকেন মরে যাচ্ছে, তাহলে আমরা জানবো কি যে সেখানে কিন্তু এয়ার পলিউশন হচ্ছে। স্পেসিফিক্যালি বলতে গেলে কোন পলিউশন হচ্ছে না, এই সালফার ডাইঅক্সাইডের পলিউশন হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু একটা ইন্ডিকেটার, এগুলোকে বলা হয় বায়ো ইন্ডিকেটার বলা হয়। ঠিক আছে, বায়ো ইন্ডিকেটার, তো মাথায় রেখো, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ নন পয়েন্ট সোর্স অফ ওয়াটার পলিউশন? ঠিক আছে, বলছে নন পয়েন্ট সোর্স, মাইন্ড ইট। ঠিক আছে, নন পয়েন্ট সোর্স অফ ওয়াটার পলিউশন, তো কোনটা থেকে ওয়াটার এরকম সরাসরি পলিউশন হয় না? হ্যাঁ, জানতে চেয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ পাইপ, তোমরা জানো এই যে ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ এগুলো গিয়ে পড়ে, তো সেগুলো তো অবশ্যই নদীকে বা যেখানে গিয়ে পড়ে, খাল বিল যেখানেই পড়ে তাকে কি করে, দূষণ করে। সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তোমরা দেখে থাকবে আশা করি, সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট যেখানে কি করা হয় না, শহরের যে ময়লা জল সেগুলোকে নিয়ে এসে একটু সেডিমেন্টেশন করে আবার সেগুলোকে ছেড়ে দেওয়া হয়, তো এখান দিয়েও কিন্তু কি হয়, কিন্তু পলিউশন কিন্তু হয়। সিওয়েজ মানে হচ্ছে এই যে নিকাশি, শহরাঞ্চলের যে নিকাশি থাকে না, তো সেইগুলোকে বলা হয় সিওয়েজ। আচ্ছা, কেমিক্যাল স্পিলস, এটাও কিন্তু হবে, কিন্তু হবে না কোনটা, হবে না হচ্ছে এগ্রিকালচারাল রান অফ। করে, কিন্তু বাকি তিনটের মতো নয়। এগ্রিকালচারাল রান অফ করে না তা নয়, একদমই করে, কিন্তু বাকি তিনটের মতো নয়। অ্যাকর্ডিং টু চারটে অপশনের মধ্যে ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, মাথায় রেখো। হুইচ পলিউটেন্ট ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর ডিপ্লিটিং দ্য ওজোন লেয়ার? ঠিক আছে, তো বলছে কোনটা, কোন পলিউটেন্টটা, কোন দূষকটা হচ্ছে প্রাথমিকভাবে দায়ী, মানে দায়ী কার জন্য না, ওজোন যে গহ্বর আছে না, তো ওজোন স্তর আস্তে আস্তে ক্ষয় পেয়ে যাচ্ছে তোমরা জানো, তো সেটার জন্য কোনটা দায়ী? খুব সহজ একটা প্রশ্ন, তোমরা জানো আনসার কি হবে, ক্লোরোফ্লুরো কার্বন, তাই না, সিএফসি হবে। বেসিক্যালি ক্লোরিন অণু, ক্লোরোফ্লুরো কার্বন যে ক্লোরিন অণু আছে না, ও কি করে না, ওজোনকে কিন্তু কি করে, একদম পুরো শেষ করে দেয়। ঠিক আছে, শেষ করে দেয়। আচ্ছা চলো আমরা একটু পড়ি, দু একটা কথা সম্পর্কে জানি। ওজোন স্তরকে যে মাপা হয়, যে ওজোন মাপা হয় কোন ইউনিট দিয়ে? তুমি বলবে ডবসন ইউনিট দিয়ে। ঠিক আছে, কি ইউনিট দিয়ে? প্রথমত এটা হচ্ছে মাপা হয় ডবসন ইউনিট দিয়ে। দ্বিতীয়ত যে ওজোন হোল যেটা দেখা যায়, কোথায় দেখা যায়? তুমি কি বলবে? এটা দেখা যায় আন্টার্কটিকাতে। ঠিক আছে, আন্টার্কটিকাতে দেখা যায়। খুবই যেগুলো বলছি শুনে রাখো, পরীক্ষায় আসবে। এই ওজোন হোল যখন হয়েছিল, আচ্ছা আরেকটা জানতে চাই যে ওজোন স্তরকে আমরা কোথায় দেখতে পাবো? তুমি কি বলবে? এটা দেখা যায় লোয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে। কোথায় দেখা যায়? লোয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। নেক্সট কথা, তোমাকে যদি জিজ্ঞাসা করে যে মন্ট্রিল প্রোটোকল কবে হয়েছিল, মন্ট্রিল প্রোটোকল কবে হয়েছিল, রিলেটেড টু হোয়াট? ঠিক আছে, তুমি বলবে মন্ট্রিল প্রোটোকল হয়েছিল 16ই সেপ্টেম্বর 1987-এ। তুমি কি বলবে? 16ই সেপ্টেম্বর 1987-এ মন্ট্রিল প্রোটোকল হয়েছিল, এবং এটা করা হয়েছিল প্রোটেক্ট দ্য ওজোন লেয়ার। ঠিক আছে, ওজোন লেয়ারকে প্রোটেক্ট করার জন্য মন্ট্রিল প্রোটোকলটা হয়েছিল। ঠিক আছে, তো ওজোন কি করে না, ইউভি রেকে প্রোটেক্ট করে, ফলে আমাদের কি হয় না, স্কিন ক্যান্সার হয় না। ঠিক আছে, এটাকে ন্যাচারাল আমব্রেলা বলা হয়, প্রাকৃতিক ছাতা, স্বাভাবিক, তাই না? ছাতা যেমন আমাদের সূর্য থেকে এত তাপ নয়, মানে লাইট রক্ষা করে, ঠিক কি না? তো তেমনিভাবে কি করে না, এই ওজোন ও কী করে, ও কিন্তু আলট্রাভায়োলেট রেকে কিন্তু প্রোটেক্ট করে। হ্যাঁ, আলট্রাভায়োলেট রেকে ও হ্যাঁ প্রোটেক্টই করে, যে কারণে আমরা কি পাই না, আমাদের স্কিন ক্যান্সার হয় না। ঠিক আছে, তো এই কয়েকটা কথা তোমরা মাথায় রেখো। আর একটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ওজোন ডে হিসাবে আমরা কবে পালন করি, আমি এই কারণে এটা রেখেছি। তো মাথায় রাখবে এই ওজোনকে, হ্যাঁ ওজোনকে মানে কনজার্ভ করার জন্য, যেহেতু মন্ট্রিল প্রোটোকল হয়েছিল 16ই সেপ্টেম্বর 1987-এ, তাই প্রত্যেক বছর এই 16ই সেপ্টেম্বর দিনটাতে আমরা কি করি, ওজোন ডে হিসাবে পালন করি। ঠিক আছে, আমরা কি করি, ওজোন ডে হিসাবে আমরা পালন করি। ঠিক আছে, এই কয়েকটা কথা তোমরা মাথায় রেখো, এগুলো কিন্তু আমাদের কিন্তু কাজে লাগবে। ওকে, নেক্সট চলো। হোয়াট ইজ দ্য মেন কজ অফ ইউট্রোফিকেশন ইন ওয়াটার বডিজ? তাহলে এইটুকু তো আমরা বুঝেছি যে ইউট্রোফিকেশন এটা রিলেটেড টু ওয়াটার পলিউশন, এটা ইটসেলফ পরীক্ষায় আসা প্রশ্ন। ঠিক আছে, যদি বলি ইউট্রোফিকেশন এইটা কোন পলিউশনের সঙ্গে রিলেটেড, তুমি বলতে তো আমি জানি ইউট্রোফিকেশনটা কি, এটা ওয়াটার পলিউশনের সঙ্গে রিলেটেড, এখানে কোশ্চেনেই বলেছে। আচ্ছা, হোয়াট ইজ ইউট্রোফিকেশন আমরা একটুখানি দেখি। যদি কোনো জলাশয় থাকে, ঠিক আছে, এবং জলাশয়ের আশেপাশে দেখা গেল চাষবাস হয়, মানে যে কোনো কারণে হোক
সেই জলাশয়ে নাইট্রোজেন এবং ফসফরাস প্রচুর পরিমাণে কি হয়েছে না বৃদ্ধি পেয়েছে। হতে পারে নাইট্রোজেন ফসফরাস এগুলো কী হয়েছে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এর ফলে কি হয়, এর ফলে হঠাৎ করে অ্যালগাল ব্লুম হয়ে যায়। ঠিক আছে, কিছু কিছু পুকুরে দেখবে এরকম সবুজ রঙের শৈবাল দেখতে পাওয়া যায়, তোমরা খেয়াল করবে, এটা দেখা যায়। ঠিক আছে, প্রচুর মানে আনকন্ট্রোল বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এইটাকে আমরা কি বলি, এইটাকে আমরা বলি ইউট্রোফিকেশন। এর ফলে যেটা হয় যেহেতু আনকন্ট্রোলভাবে বৃদ্ধি পায়, অ্যালগাল ব্লুম হয়ে যায়, এই কারণে জলের যে অক্সিজেন ও কী করে, অক্সিজেন তো নিতে থাকে, জলের অক্সিজেনের পরিমাণ কি হয় কমে যায়। ঠিক আছে, ফলে জলের অক্সিজেনের পরিমাণ যেহেতু কমে যায়, জলে অক্সিজেনের ডিমান্ড কিন্তু বেড়ে যায়, যেটাকে আমরা কি বলি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। মাথায় রাখবে, এগুলো প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বলো, হোয়াট ইজ দ্য মেন কজ অফ ইউট্রোফিকেশন ইন ওয়াটার বডিজ? অয়েল স্পিলস হবে না, থার্মাল পলিউশন হবে না, এক্সেসিভ নিউট্রিয়েন্টস লাইক নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস। তো স্বাভাবিক সি উইল বি দ্য রাইট আনসার। যেগুলো করাচ্ছি বাবা খুব সিরিয়াসলি মন দিয়ে তোমরা দেখো, পরীক্ষার হলে কিন্তু তোমাদের অনেকটাই বেনিফিট করবে, অনেকটাই কেন 100% বেনিফিট করবে। ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসারই প্রশ্ন। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য গ্রেটেস্ট ভলিউম অফ ওয়েস্ট ডিসচার্জ টু ওয়াটার? তো বলছে নিচে চারটের মধ্যে কোনটা সব থেকে বেশি পরিমাণে ওয়াটার বডিতে গিয়ে মেশে এবং জলকে কি করে দূষণ করে। এই চারটের মধ্যে কোনটা তোমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, দেখো তোমরা জানো জলের মধ্যে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে কি তোমার সিওয়েজ, তাই না? এই সিওয়েজ থেকে যে নোংরা জল যেগুলো যায় সেগুলো জলের সাথে গিয়ে কিন্তু মেশে এবং জলকে কি করে না দূষিত করে। তারা বলছে এখানে চারটের মধ্যে দেখো কী কী ছিল। একটা ছিল নিউক্লিয়ার ওয়েস্ট, একটা ছিল স্পিলেজ ফ্রম ট্যাঙ্কার্স, তারপরে বলছে স্পিলেজ ফ্রম অয়েল পাইপলাইন্স। তাহলে এই চারটের মধ্যে কি উইল বি দ্য রাইট আনসার? না বি উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, মাথায় রেখো, কিন্তু মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন চলো দেখি। দ্য ব্যাকটেরিয়া ইউজ ফর স্ক্যাভেঞ্জিং অয়েল স্পিলস বাই ডাইজেস্টিং হাইড্রোকার্বন অফ ক্রুড অয়েল ইজ। আচ্ছা বলে দিই, আমি জিনিসটা কি বলে দিই। ইংরেজিতে প্রশ্ন বলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, আমি বাংলাতে বলেই দিচ্ছি, চাপের কোনো কারণ নেই। কী বলেছে এখানে? বলছে তোমরা অনেক সময় দেখে থাকবে বা শুনে থাকবে হয়তো যে এরকম বড় বড় যে অয়েল ট্যাঙ্ক যেখানে তেল পরিবহন করা হয়, বড় বড় ট্যাঙ্কার যেগুলো হয় না, জাহাজ যেগুলো যায়, কোনো কারণে হয়তো মানে ফুটো হয়ে গেছে হোক, দুর্ঘটনা ঘটেছে হোক, যে কারণে হোক, এরকম কী হয়ে যায় না জলে এরকম তেল ছড়িয়ে পড়ে কি না? তাহলে এর ফলে কি হয়? ওয়াটার পলিউশন হয়, তো হয়। এবারে এই ওয়াটার পলিউশনকে আটকানোর জন্য জলে যে তেল পড়ে গেছে, ঠিক আছে, তার জন্য আমাদের একটা ব্যাকটেরিয়াকে ইউজ করি যে কি করে না ওই তেলগুলোকে খেয়ে নেয়, কনজিউম করে। এটাকে আমরা অয়েল ইটিং ব্যাকটেরিয়াও বলি। ঠিক আছে, এটা ভয়ঙ্কর লেভেলের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এর নাম কি? এর নাম হচ্ছে সিউডোমোনাস পুটিডা। কি নাম? সিউডোমোনাস পুটিডা। এটা একদম মাথায় রেখে দিও, এনি ডে 1 টাকা দিয়ে যাবে তোমাকে পরীক্ষার হলে। ঠিক আছে, নাম কি তাহলে? নাম বললাম কি? সিউডোমোনাস পুটিডা। ওকে, সি ইজ দ্য রাইট আনসার। আমার যতটুকু মনে পড়ে এইটা লাস্ট যে টেট হয়েছিল না, এই টেটে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। শুধু তাই নয়, অন্যান্য সমস্ত পরীক্ষাতে কিন্তু এই পরীক্ষায় কিন্তু এসেছে কোশ্চেনটা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। আচ্ছা বাই দা ওয়ে, এটাকে উল্টো করেও তোমাকে জানতে চাইতে পারে যে কোন ব্যাকটেরিয়াকে বলা হয় অয়েল ইটিং ব্যাকটেরিয়া, এমনও জিজ্ঞাসা করা হতে পারে। ঠিক আছে, তো উল্টোটাও সত্যি কথা, তো মাথায় রেখো সিউডোমোনাস পুটিডা, বা উল্টো করে সিউডোমোনাস পুটিডা কী কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো তুমি মাথায় রেখো যে তেল যে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, তো সেই জাতীয় পলিউশনকে থেকে রক্ষা করার জন্য ওয়াটার বডিগুলোকে, ঠিক আছে, সিউডোমোনাস পুটিডা আমরা কী করি না ইউজ করি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। হুইচ পলিউটেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফরমেশন অফ ফটোকেমিক্যাল স্মোক? আচ্ছা, স্মোক মানে ধোঁয়াশা, তোমরা জানো। ঠিক আছে, ধোঁয়াশা বেসিক্যালি ফটোকেমিক্যাল স্মোক মানে কীরকম কন্ডিশনে হবে দেখো। ধরো নাইট্রোজেনের অক্সাইড এবং ভোলাটাইল কম্পাউন্ড যেগুলো থাকে, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড যেগুলো থাকে, যদি মিশে যায় এবং তার সাথে সাথে কী হতে হবে না প্রচুর সূর্যের মানে রশ্মি থাকতে হবে। এই 3টে জিনিস হতে হবে, কিন্তু মিশলে হবে না। কার মানে উপস্থিতিতে মিশবে না? আমি বললাম কি তোমার সূর্যরশ্মির উপস্থিতিতে যদি মিশে যায়, এর ফলে কি হয় না ধোঁয়াশা তৈরি হয়, ফটোকেমিক্যাল স্মোক তৈরি হয়। তাহলে জিজ্ঞাসা করতে পারে যে ফটোকেমিক্যাল স্মোকের জন্য প্রাইমারিলি কারা রেসপন্সিবল? তাহলে নাইট্রোজেনের অক্সাইড এবং কি ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে বলো এ সরাসরি তো করছে না, এ মিশে গিয়ে পলিউশন করছে। তাহলে যদি তোমাকে বলেই ফটোকেমিক্যাল স্মোক, আমরা তো আগে পড়েছি স্মোক মানেই সেকেন্ডারি পলিউটেন্ট। ঠিক আছে, ফটোকেমিক্যাল হোক আর যাই হোক, বোঝা গেল? তাহলে ফটোকেমিক্যাল স্মোক কিন্তু কি একটা সেকেন্ডারি পলিউটেন্ট। তাহলে এখানে আমাকে কি জানতে চেয়েছে
হুইচ পলিউটেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফর্মেশন অফ ফটোকেমিক্যাল স্মোক, ঠিক আছে। সালফার ডাইঅক্সাইড হবে, হবে না। কার্বন মনোঅক্সাইড হবে, হবে না। নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর হচ্ছে পার্টিকুলেট ম্যাটার। দেখো পার্টিকুলেট ম্যাটার তো হবে না, আমি তো নাইট্রোজেনের অক্সাইড বলেছিলাম, নাইট্রোজেন ডাইঅক্সাইড এখানে আছে অপশানে, ঠিক আছে। তো সি উইল বি দ্য রাইট আনসার। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তার সঙ্গে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড যদি মিশে যায় কার উপস্থিতিতে, সূর্যের আলোর উপস্থিতিতে, তাহলে যেটা তৈরি হবে সেটা কি না ফটোকেমিক্যাল স্মোক। মাইন্ড ইট, মাইন্ড ইট। এই জন্যে কিন্তু এই ফটো কথাটা বলা আছে, ফটোকেমিক্যাল, বোঝা গেল, সূর্যের আলো আছে বলেই। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রাইমারি গ্রিন হাউস গ্যাস এমিটেড বাই এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি? আচ্ছা, যাদের একটু তড়বড়িয়ে কোশ্চেন পড়ার অভ্যেস আছে তাদের জন্য বলি, শুধুমাত্র এইটুকুনি সে পড়লো, হোয়াট ইজ দ্য প্রাইমারি গ্রিন হাউস গ্যাস অবধি পড়লো, বাস চলে গেল। স্যার তো বলেছে একদম প্রথমে যে গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে সব থেকে বেশি পরিমাণে আছে কি কার্বন ডাইঅক্সাইড, তাই না? বাকি যে নিচে এক লাইন আছে দেখার প্রয়োজন নেই, স্যার যেহেতু বলেছ দাগ মেরে দিলাম, তাই না? নিচেও কিছু না কিছু বলা, সে একদম পুরো কোশ্চেন পড়বে। যাদের এই বদভ্যাস আছে শুধরে যাও, নাহলে কিন্তু পরীক্ষার হলে তোমাদের খুব বাজেভাবে এফেক্ট করবে, ব্যাডলি এফেক্ট করবে, বোঝা গেলো? চারটে পুরো একদম পুরো কোশ্চেনটা ভালো করে পড়বে। আমি সবসময় সবাইকে বলি একটা কথা, যখন কোনো কোশ্চেন তুমি স্টাডি করছো না, পুরো কোশ্চেনটা তুমি পড়ো। নট বলেনি তো, ঠিক আছে, কি বলেছে যে অ্যাটলিস্ট আমি আনসার ভুল করতেই পারি, হতে পারে ভুল হয়, ভুল হয়, ভুলটা খুবই স্বাভাবিক, কিন্তু এই কারণে আমি ভুল করিনি যে আমি ভুল বুঝেছি বলে, বোঝা গেল আমি কি বলছি? ভুল বুঝেছি বলে ভুল করিনি। আমি পরীক্ষা দিয়ে বাড়ি এসে তোমরা যখন দেখো ইস একটা নট ছিল রে, তুমি ভাবতে পারছো সারা বছরের প্রিপারেশান শুধু তোমার একটা ছোটোখাটো ভুলের জন্য সিলেকশানগুলো আটকে যায়। এগুলো কিন্তু বিষয়টা ভাবার। তোমরা যারা কাট অফের উপরে বেশি নাম্বার পাও কিন্তু নেগেটিভ মার্কিংয়ের জন্য কাট অফের তলায় তোমাদের নম্বর চলে আসে, তাদের জন্য বলছি তোমাদের প্রিপারেশনের গামতি কিন্তু নেই, খামতি আছে এক্সিকিউশনে। বেশি বেশি করে মক দাও, বোঝা গেল? তোমাদের এই সমস্ত তড়বড়ানিগুলো কাটাতে হবে, বোঝা গেছে? আমি যেগুলো বলছি দেখো, শুনে দেখো, আশা করি তোমাদের কাজেই লাগবে, ঠিক আছে? তো কি বলছিলাম এখানে, তো বলছো কোনটা একটা, কিন্তু আমাকে একটা শর্ত দিয়েছে এমিটেড বাই এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি। তাহলে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটির সঙ্গে রিলেটেড এমন কোনো গ্যাস আছে যেটা কি করে না আমার মানে গ্রিন হাউস গ্যাস, সেটা ঠিক আছে, মানে হিট করতে কাজে লাগে, হ্যাঁ, এনভায়রনমেন্টকে কি করে গরম করে। তো বলো কার্বন ডাইঅক্সাইড হবে, হবে না। মিথেনই হবে, ঠিক আছে? তোমরা জানো এই ধরো কাউ ডাং বলো বা এই যে এগ্রিকালচারাল যে ল্যান্ড যেগুলো আছে সেখান থেকে কি হয় মিথেন কিন্তু এমিট করে, ঠিক আছে? তো এটাকে উল্টো করেও জিজ্ঞাসা করা হয় যে এগ্রিকালচারাল ল্যান্ড থেকে কোন গ্যাসটা এমিট করে, মিথেন হবে আনসার। তোমাকে এমন হতে পারে এই যে কাউ ডাং বললাম আমি, ঠিক আছে, সেখান থেকে কি হয় না মিথেন হবে। তারপর তোমাকে কখনো জিজ্ঞাসা করতে পারে এটা যে আলেয়া যে হয়, আমরা যে দেখি কখনো আলেয়া হয় না, তো তার জন্য কোন গ্যাসটা রেসপন্সিবল, ওয়ান্স এগেইন মিথেনই হবে, ঠিক আছে? তো বি উইল বি দ্য রাইট আনসার, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। হুইচ পলিউটেন্ট ইজ রেসপন্সিবল ফর কজিং রেসপিরেটরি প্রবলেমস সাচ অ্যাজ অ্যাস্থমা? তো বলছে রেসপিরেটরি, তোমরা জানো এই যে শ্বাস প্রশ্বাসজনিত যে কষ্ট যে হয় অ্যাস্থমা, তোমরা অনেকেরই জানো, তাই না? শ্বাস প্রশ্বাসজনিত কষ্ট, তো এরকম একটা ইউজ করতে হয় ইনহেলার, জানো? তো কোনটা দায়ী জানতে চেয়েছে, কোন পলিউটেন্টটা মেনলি দায়ী? তো অ্যাস্থমা মূলত এই ছোটো ছোটো যে পার্টিকেলগুলো হয়, হ্যাঁ, সেইগুলো অ্যাস্থমার জন্য দায়ী আর কি। তো এখানে পার্টিকেল বলতে একটাই রয়েছে, দ্যাট ইজ সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, বি উইল বি দ্য রাইট অ্যান্সার। আচ্ছা চলো, এছাড়াও মেজর যে সমস্ত পলিউটেন্ট যেগুলো আছে তার জন্য কি কি রোগ হয় আমরা একটুখানি দেখে নিই, ঠিক আছে? আচ্ছা এখানে ফ্লোরাইডটা আমি অ্যাড করে দিই। ফ্লোরাইডের জন্য হয় ফ্লুরোসিস, ঠিক আছে, ফ্লুরোসিস রোগ হয়, ছেড়ে দাও। সালফার ডাইঅক্সাইডের জন্য কি হয়, আই ইরিটেশন হয়, চোখ জ্বালা জ্বালা করে, ওকে। আচ্ছা কার্বন মনোঅক্সাইডের জন্য কি হয়, তোমরা জানো কার্বক্সি হিমোগ্লোবিন করে, হ্যাঁ, যদি প্রচুর পরিমাণে কার্বন মনোঅক্সাইড আমাদের শরীরে চলে যায় ও কি করে না আমাদের শরীরে অক্সিজেন যে ক্যারি করে না, তো সেটা কিন্তু রিডিউস করে দেয়, বোঝা গেল? এটা এই বছর মেন্সে আসা প্রশ্ন, WBCS এর মেন্সে আসা প্রশ্ন, ওকে। নেক্সট কি বলছে না ডাস্টের ফলে যেটা হয় সিলিকোসিস, সিলিকা যায় মূলত ডাস্টের মধ্যে, তো সিলিকোসিস হয়। অ্যাজবেস্টাসের সঙ্গে হয় অ্যাজবেস্টোসিস বা হোয়াইট লাং ডিজিজ, হ্যাঁ, এটাকে লাং ক্যান্সারও বলে। তিনটের যে কোনো একটা জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? অ্যাজবেস্টাস থেকে অ্যাজবেস্টোসিস, হোয়াইট লাং ডিজিজ বা কি বললাম আমি তোমার হচ্ছে লাং ক্যান্সার, মাইন্ড ইট। নেক্সট কি বলছে লেট থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যে আছে আমাদের, ঠিক আছে, তো সেই রিলেটেড প্রবলেম হয়,
ওকে, আর্সেনিকের ফলে তোমরা জানো ব্ল্যাক ফুট ডিজিজ হয়, মার্কারির ফলে কি হয় মিনামাটা ডিজিজ হয়, ক্যাডমিয়ামের ফলে কি হয় ইটাই ডিজিজ হয়, এবং এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এর জন্য কি হয় অ্যাস্থমা, এবং ফ্লোরাইডের জন্য কি বললাম আমি ফ্লুরোসিস রোগ হয়। এগুলো যেগুলো বলছি দেখে রাখো, শুনে রাখো, পরীক্ষায় কোনো না কোনো একটা তো গ্যারেন্টি আসবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। হোয়াট ইজ দ্য প্রাইমারি কজ অফ নয়েজ পলিউশন ইন আরবান এরিয়া? ঠিক আছে, আচ্ছা ইন আরবান এরিয়া বলেছে, ঠিক আছে, তো প্রত্যেকটা এলাকা ভিত্তিক তার আনসার বদলে যাবে। তো আমাকে এখানে জানতে চেয়েছে যে আরবান এরিয়াতে নয়েজ পলিউশনের প্রধান কারণ কি হতে পারে বলো। প্রথমত বলেছে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি, এগ্রিকালচারাল মেশিনারি হবে কি আরবান এরিয়াতে, এগ্রিকালচারাল মেশিনারি, মাইনিং কি আরবান এরিয়াতে হবে না, সোলার এনার্জি হবে না। তো বুঝতেই পারছো যে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি, এবং হাস্যকর হলেও সত্যি কথা আমার পাশে অলরেডি এখন কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি চলছে এবং সেখান থেকে কিন্তু অলরেডি নয়েজ আসছে। ঠিক আছে, তো এ উইল বি দ্য রাইট আনসার, এ উইল বি দ্য রাইট আনসার। আচ্ছা, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড কি করেছে না এই নয়েজ পলিউশনের বেশ কিছু ক্যাটাগরি ওয়াইজ তার কিছু ডেসিবেলের মাত্রা দিয়ে দিয়েছে, যেখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে বলেই আমি তোমাদেরকে করাচ্ছি। ঠিক আছে, প্রথমত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যদি এরিয়াটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়, যদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয় তাহলে দিনের বেলা ম্যাক্সিমাম যেটা হতে পারে সেটা হচ্ছে 75 ডেসিবেল। তোমরা জানো যে আমরা পলিউশন বা শব্দের এটা মেজার করি ডেসিবেল দিয়ে, ঠিক, তো 75 ডেসিবেল, রাত্রেবেলা সেটা 70 ডেসিবেল ম্যাক্সিমাম কিন্তু এগুলো। ওকে, কমার্শিয়াল এরিয়াতে 65 ডেসিবেল দিনের বেলা, রাতের বেলা হচ্ছে 55 ডেসিবেল। কোনো রেসিডেন্সিয়াল এরিয়া দেখো 55 ডেসিবেল। ওকে, 55 ডেসিবেলে যেন বেশি না হয় সেখানে নয়েজ পলিউশন, রাত্রেবেলা সেটা 45 ডেসিবেলে যেন বেশি না হয়, আর সাইলেন্ট জোনে 50 ডেসিবেল দিনের বেলা এবং রাত্রিবেলা 40 ডেসিবেল। তো এগুলো জেনে রাখো, এগুলো পরীক্ষায় কিন্তু কুছ ভি পুছ सकता है এবং দেয়ও, জানতে চায়, তো তখন কিন্তু পরীক্ষায় খাতা পেন নিয়ে বসে থাকতে হবে, তার থেকে দেখে রাখো এগুলো পরীক্ষায় কিন্তু অলরেডি আসে। তা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো এদের মধ্যে অন্তত সব ভুলে যাও ক্ষতি নেই, মনে রাখবে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা, রেসিডেন্সিয়াল এরিয়াটা, ঠিক আছে, জেনে রাখো এগুলো পরীক্ষায় আসে সচরাচর। তার মানে এই নয় যে সাইলেন্ট জোনে কোন দিন জিজ্ঞাসা করে দিল যে সাইলেন্ট জোনে তো দিনের বেলা তো কত ডেসিবেল ম্যাক্সিমাম মানে শব্দ হতে পারে, তো সেটা হচ্ছে 50 ডেসিবেল 50। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। হুইচ পলিউটেন্ট ইজ কমনলি ফাউন্ড ইন ইলেকট্রনিক ওয়েস্ট, যেটাকে আমরা ই ওয়েস্ট বলি, অ্যান্ড পোজেস এনভায়রনমেন্টাল অ্যান্ড হেলথ রিস্ক। ঠিক আছে, আমরা যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট যাই ইউজ করি, সে টিভি হোক, ল্যাপটপ হোক, হ্যাঁ, কম্পিউটার হোক, মোবাইল হোক, যা হোক, ট্যাব হোক, কুচবি, ঠিক আছে, তো যেগুলো আছে তো সেখান থেকে কি এমন আছে সেখানে যেটা কি করে আমাদের পলিউশন করে এনভায়রনমেন্টকে। দেখো এই সমস্ত ই ওয়েস্টগুলোতে কি থাকে জানো, লেড থাকে প্রচুর, ক্যাডমিয়াম থাকে, মার্কারি থাকে, বেরিয়াম থাকে, কোবাল্ট থাকে, এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে থাকে। হ্যাঁ, যেইগুলো কি করে না স্বাভাবিকভাবে এগুলো এনভায়রনমেন্টকে দূষণ করে। সব থেকে বেশি থাকে কোনটা জানো এদের মধ্যে বেশি থাকে কিন্তু লেড, তাই না, লিথিয়াম আয়ন ব্যাটারি তোমরা তো পড়ো গো, আর লেড দিয়েও ব্যাটারি তৈরি হয়। ওকে, তো এইগুলো আছে, তাহলে এই চারটের মধ্যে কোনটাই বলো তো লেড হবে আনসার। দেখো বাকিগুলো হবে না, জিঙ্ক হবে না, ক্যালসিয়ামও হবে না, আয়রনও হবে না। ঠিক আছে, তো লেড উইল বি দ্য রাইট আনসার। এছাড়া এই লেড আরও অনেক সময় জিজ্ঞাসা করা হয় এরকম করে যে এই সমস্ত যে জীবাশ্ম জ্বালানি দিয়ে যে সমস্ত গাড়ি চলে যেগুলো, তো সেখান থেকে যে এমিট হয়, তো কোনটা অঞ্চলকে দূষণ করে, সেটা হচ্ছে এই লেড। ঠিক আছে, তো পরীক্ষায় জিজ্ঞাসা করে, আবার এরকমও জিজ্ঞাসা করা হতে পারে যে কোনো রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল যখন যেগুলো আছে তো সেগুলো ফাইনালি কিসে পরিণত হয়, সেটাও কিন্তু এই লেডেই পরিণত হয়। ঠিক আছে, মনে রেখো আজকের মতো শেষ প্রশ্ন। হুইচ পলিউটেন্ট ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর দ্য ফেনোমেনন অফ গ্লোবাল ডিমিং? ওকে, গ্লোবাল ডিমিং। ওকে, আই হোপ তোমরা অনেকেই হয়তো এই প্রশ্নটা শোনোনি। আচ্ছা, ডিম মানে কি? আমরা বলি ডিম লাইট। ডিম মানে কি? মানে ঢেকে দেওয়া, তাই না, অল্প মৃদু আলো, সেটাকে আমরা ডিম বলি। তো বলছে যে কোন পলিউটেন্টটা প্রাইমারিলি রেসপন্সিবল, যেটা কি করে না একটা পুরো আমাদের যে চারিদিকের যে ক্লাউড আছে না, সেটাকে কি করে ঢেকে দেয় পুরো। এর ফলে কি হয়, সূর্যরশ্মিটা আসতে পারে না। ওকে, তো তাই শ্যাডো হয়ে থাকে, বোঝা গেল? তো কি হয়, তো গ্লোবাল ডিমিং হলো পৃথিবী পৃষ্ঠে পৌঁছানো সূর্যলোকের পরিমাণে হ্রাস। তো কেন হবে? আমাদের উপরে যদি একটা ক্লাউড টাইপে তৈরি হয়ে যায় একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে, তাহলে কি হয় বলো, সূর্যরশ্মি কি আসতে পারবে না, এরকম একটা কন্ডিশন তৈরি হয়। এটা খুবই আমরা শীতকালের দিকে খুবই পপুলার একটা চিত্র, এটা আমরা দেখতে পাই। শীতকাল ছাড়াও অন্য সময় হয় কি না? আচ্ছা, তাহলে বলো কি কারণে হয়? এটা মূলত হয়
মূলত হয় এসপিএম এর গত কারণ। তাহলে এখানে কি আছে? এসপিএম কার্বন ডাইঅক্সাইড হবে না, সালফার ডাইঅক্সাইড হবে না, হ্যাঁ, নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে না, পার্টিকুলেট ম্যাটার বলেছে। ওকে, তো ডি উইল বি দ্য রাইট আনসার, সরি। ঠিক আছে, এটা কেন হয়? এসপিএম গত কারণে হয় বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের জন্য হয়। ঠিক আছে, মনে রাখুন প্রত্যেকটা পরীক্ষায় আসা কিন্তু প্রশ্ন। ঠিক আছে, যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চাইলে আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করতে পারো। রেগুলার কিন্তু আমাদের এরকম ভিডিও চলবেও, তোমরা আমাদের সাথে জুড়ে থাকো। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট পর্বে।